কি হলো, তুমি এখানে? হ্যাঁ, আমি নিমন্ত্রিত। নিমন্ত্রিত? সব নিমন্ত্রণ তুমি জীবনে রক্ষা করো নাকি রক্ষা করেছো আজ অব্দি? তাহলে বেছে বেছে আজকের এই নিমন্ত্রণটাই রক্ষা করতে এলে যে? যেমন করেই হোক তোমাকে খাওয়াতেই হবে শবনম। আজ তোমাকে খাওয়ানোর উপর আমার অনেক কিছু নির্ভর করছে। ভালো খেতে না? ভালো হয়েছে না? কি হলো? শবনম, কি হয়েছে? শবনম, কিছু না। কোথাও একটা কিছু গন্ডগোল হচ্ছে, বুঝতে পারছি না ব্যাপারটা। দেখ, ও তো কখনো কথার খিলাপ করে না। সকাল থেকে এতবার ফোন করছি, ও কেন বন্ধ হচ্ছে না বুঝতে পারছি না আমি। দেখ, আমি ওর বাড়িতে একা যেতেই পারি, কিন্তু ভাবছি একা যাবো কিনা, নাকি থানায় একটা ইনফর্ম করে দিয়ে যাবো। রাহুলদা তুমি ওয়েট করো, তুমি প্লিজ ওখানেই ওয়েট করো, কোথাও যেও না। আমি এক্ষুনি বেরোচ্ছি, আসছি, আমি এক্ষুনি আসছি। আমরা কেন এখনো ওয়েট করছি যশ? ওর সাথে কথা বলে এখন করে লাভ নেই, তুই তাড়াতাড়ি নিয়ে চল। আমি ধরছি। রাহুলদা আমাকে এটুকু করতে দাও প্লিজ, আমি পারবো, তুমি একটু হেল্প করো। প্রত্যেকটা বার ও এরকম করে। যখনই আমি কোনো অন্যায়ের প্রতিবাদ করতে যাব, যখনই সেই ইনসিডেন্ট একটা চূড়ান্ত পর্যায়ে যাবে, ঠিক তখনই ও এরকম করবে। ওই কিন্তু রোহিণীকে বাঁচায় প্রত্যেকবার। অদ্ভুত ব্যাপার জজদা, রোহিণী দি যখন কিছু করেনি আমি শুধু শুধু তাকে ফাঁসিয়ে দেব কেন? এটা কি আমার ধর্ম? এইভাবে যদি একটা অপরাধীর অপরাধ বারবার ঢেকে দেওয়া হয়, তাহলে পরবর্তীকালে সে আরো বড় কোনো অপরাধ করার সাহস পেয়ে যাবে, তার সেই সাহসটা তৈরি হয়ে যাবে। আমার সাধারণ বুদ্ধি এটাই বলে স্যার। তো আপনারা সঠিক তথ্য প্রমাণ দিন। স্যার, এনকোয়ারি তো আপনাদেরই করার কথা। স্যার, এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি হয়, একটা নিরীহ মেয়েকে যদি ফাঁসিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমি অনেক উপর মহলে গিয়ে এর ব্যবস্থা নেব স্যার। যে আপনি আমার স্টেটমেন্টকে অমর্যাদা করে অন্যের কথায় প্রভাবিত হয়ে একটা নিরপরাধ মেয়েকে ফাঁসাতে চাইছেন। এবার আপনি কি করবেন স্যার, আপনার ব্যাপার। আমার যা স্টেটমেন্ট দেওয়ার আমি কিন্তু দিয়েছি। ওয়েল, আমি আসছি। কেন করলে এরকম? যেটা সত্যি আমি সেটাই বলেছি। না, তুমি সত্যি বলনি, তুমি মিথ্যে বলেছো। রাহুলদা প্লিজ, আমার শরীরটা ভালো লাগছে না, নট ফিলিং ওয়েল, খুব টায়ার্ড লাগছে, আমি একটু ঘুমোতে চাই। বেশ, এরপরেও যখন তুমি হিরোইনিকে বাঁচালে, তখন তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। শবনম, যে অন্যায় করে আর যে অন্যায় সয়, দুজনে কিন্তু সমান অপরাধী। তুমি অন্যায় করোনি ঠিকই, কিন্তু অন্যায়টাকে সহ্য করেছো, তাই আমার কাছে তুমিও অপরাধী। তুমি যদি আমার সাথে আর দেখা করতে না আসো, তাহলে আমি কি করব বলো রাহুলদা? দেখো, যেটা সত্যি আমি কিন্তু সেটাই বলেছি। প্লিজ 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 স্টপ ইট। এই যশ, আমি আসি রে। রোহিণীকে এভাবে বাঁচিয়ে দিয়ে তোমার কি লাভ হলো? রোহিণী দিয়ে আমাকে পায়েসটা দেয়নি জস্তা, পায়েসটা দিয়েছিল তোমার মা। আমি এটা মানতেই পারি না, কোনো মতেই আমি এটা বিশ্বাস করি না। রোহিণীর সাহায্য ছাড়া আমার মা এই কাজটা করতে পারে, এটা আমি মানতেই পারি না। হয়তো এরকমও হতে পারে যে আমার মা কিছু জানেই না যে রোহিণী ওই পায়েসের মধ্যে কিছু মিশিয়েছে। আমার তো মনে হয় আন্টি খুব ভালো করেই জানতো, আন্টি হয়তো আমাকে পায়েসটা দিয়েছে, রোহিণী দি নয়। আমি তো বলেছিলাম যে যে অন্যায়টা করেছে সে শাস্তি পাবে। আমি তো এটা কখনোই বলিনি যে শুধুমাত্র রোহিণী শাস্তি পাবে।
আমার মা যদি অন্যায়টা করে থাকে তাহলে আমার মাও শাস্তি পাবে। তোমার মা, তোমার বউ জস্তা, ওরা যে তোমার সঙ্গে জড়িয়ে, আমি কি করে ওদের নামে বলতাম বলো? আমি অপারগ জস্তা। তুমি কি জানো যশের ওয়াইফ রোহিণী বোধহয় প্রেগনেন্ট? হ্যাঁ স্যার। যশ আমাকে জিজ্ঞেস করছিল যে রোহিণী আমার কাছে এসে চেক আপ করিয়েছে কিনা, কিন্তু আমি তোকে দেখিনি। আজ তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে। জানি তুমি সকলের সামনে এটাই প্রুফ করতে চাইছো যে আমি খুনি। আমি অন্যরকম একটা বাড়ি দেখতে পাচ্ছি, ওখানে অন্যরকম সব লোকজন, সবাই হই হই করছে, আর একটা বাচ্চা। অনেক নাটক হয়েছে, অন্য ঘর দেখছো, অন্য বাড়ি দেখছো, অন্য বাচ্চা না মারবো টেনে। সাবধানে সাবধানে, মা মা দেখবেন, আমার পড়ে যাবেন না যেন। আরে বাবা মথুর, এত চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি। তুমি চোটকুড়িকে দেখো আর নিজে সাবধানে এসো, কেমন? যেদিন আপনার গলা থামবে সেদিন লোকজন আপনাকে ভুলে যাবে, কিন্তু যদি নিজের তৈরি করা গান গান তাহলে সেই গানের মাধ্যমে আজীবন থেকে যাবেন। আপনি ঠিক বলেছেন ছোট কর্তা, আমি পড়াশোনা করব, গান বাঁধবো। আমি যতদিন না বাড়ি ফিরছি এই সংসারের দায়িত্ব তুমি নাও। একটা কথা আমাকে সত্যি করে বলতো, আমাদের সকলের মন রাখতে তুই এই কাজগুলো করছিস না তো? লোকনাথ, তোর মুখে হাসি ফোটানোর জন্য আমি কিন্তু মা হয়ে ভিক্ষা করতে পর্যন্ত রাজি আছি। আমি তো তোমাদের হাসি মুখ দেখতে চাই গো মা, আর আমার অন্য কিছু চাওয়ার নেই। এসো না, আমি ব্রেকফাস্ট বানিয়েছি, খেয়ে যাও। বসো বসো বসো। ও আচ্ছা, না না না, ঠিক আছে রঙ্গনা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা ব্রেকফাস্ট করো, আমি আসছি, লেট হয়ে যাচ্ছে। ওকে বড় সাহেব, খালি মুখে বেরোতে নেই, জল খাবার না খান অন্তত এইটুকু খেয়ে যান। এমনটা আমি তোমাদের থেকে আশা করি। আমি পড়িয়ে দেওয়ার পরও একজনও পড়া বলতে পারলে না। আমাকে বলো তো সমস্যাটা কি হচ্ছে? আমাকে সাধু বাবার কাছে গিয়ে সবটা শুনতেই হবে। ধর্ম কি? আমি সারা বাড়ি দেখে এলাম, ছোট দাদা কোথাও নেই। সুবি তো ওর ঘরে নেই, ওর ঘরেই বাংলা ব্যাকরণের বইখানা খোলা অবস্থায় ছিল। পড়তে পড়তে কোথায় গেল ছোট দাদা? রোশনিদি যা সব রান্নার নাম লিখেছে কোনোদিনও নামই শুনিনি। তুমি চিন্তা করছো কেন? আমি আছি তো, এসো। দাঁড়া, কিন্তু বকুলের যে না না, এই কিন্তু যেহেতু এই যুক্তিগুলো আমি আজ শুনতে চাইছি না ঋষি। আমাদের শাশুড়ি আর বউয়ের সম্পর্কের মধ্যে তোর না ঢোকাটাই ভালো। 30,000 টাকা এখন আমার হাতের ময়লা মরণ দশা। ওই সোনার দোকানের মালিকের মুখে আমি করে গিয়ে ছুঁড়ে দিয়ে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে, আর সেটা হলো তোকে ধ্রুবর জীবন থেকে বরাবরের মতো সরে যেতে হবে। আমি সব পারবো, কিন্তু একজন চোরের স্ত্রী হয়ে থাকতে পারবো না। আর কোনোদিনও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না, আমার মাথার দিব্যি রইল। কে ধরলো মাছটা? নতুন বউ এসেছে সংসার সামলাতে, বরণ করবে না? ও মা, ভালো খবর, আমি সবকিছু একবার পাকা করে এলাম। কি করে এলি? দিদি আর দীপিকার বিয়ের ব্যাপারটা একদম পাকা করে এলাম। হ্যাঁ, একেবারে আইনের সামনে, কোর্টের সামনে বসেই তোমাদের বিয়েটা দিয়ে দেবো। কি ভালো না? আমি অন্যরকম একটা বাড়ি দেখতে পাচ্ছি, ওখানে অন্যরকম সব লোকজন, সবাই হই হই করছে, আর একটা বাচ্চা। অনেক নাটক হয়েছে, অন্য ঘর দেখছো, অন্য বাড়ি দেখছো, অন্য বাচ্চা না মারবো টেনে। এসো না, আমি ব্রেকফাস্ট বানিয়েছি, খেয়ে যাও। বসো বসো বসো। ও আচ্ছা, না না না, ঠিক আছে রঙ্গনা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা ব্রেকফাস্ট করো, আমি আসছি, লেট হয়ে যাচ্ছে। ওকে বড় সাহেব, খালি মুখে বেরোতে নেই, জল খাবার না খান অন্তত এইটুকু খেয়ে যান। এমনটা আমি তোমাদের থেকে আশা করি। আমি পড়িয়ে দেওয়ার পরও একজনও পড়া বলতে পারলে না। আমাকে বলো তো সমস্যাটা কি হচ্ছে? আমাকে সাধু বাবার কাছে গিয়ে সবটা শুনতেই হবে। ধর্ম কি? আমি সারা বাড়ি দেখে এলাম, ছোট দাদা কোথাও নেই। সুবি তো ওর ঘরে নেই, ওর ঘরেই বাংলা ব্যাকরণের বইখানা খোলা অবস্থায় ছিল। পড়তে পড়তে কোথায় গেল ছোট দাদা?
তুমি কি জানো যশের ওয়াইফ রোহিণী বোধহয় প্রেগনেন্ট? হ্যাঁ স্যার। যশ আমাকে জিজ্ঞেস করছিল যে রোহিণী আমার কাছে এসে চেক আপ করিয়েছে কিনা, কিন্তু আমি তোকে দেখিনি। আজ তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে। জানি তুমি সকলের সামনে এটাই প্রুফ করতে চাইছো যে আমি খুনি।